আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নাফিজ ইসলাম আপনাদের সঙ্গে আলোচনা করব ত্রিভুজ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এই ত্রিভুজ জিনিসটা আসলে কি? ত্রিভুজ হচ্ছে একটা জ্যামিতিক আকার যেখানে আমরা ৩টা সরলরেখা পাই। অর্থাৎ এই ৩টা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সরলরৈখিক যে ক্ষেত্র সেটাকে আমরা বলি ত্রিভুজ। এখন এই ত্রিভুজকে আমরা এদের এই যে সরলরেখাগুলা এদের লেন্থের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ৩টা ত্রিভুজ বলতে আসলে আমরা কোন ধরনের ত্রিভুজগুলোকে বুঝতে পারি। প্রথমে আসা যাক সমবাহু ত্রিভুজ নিয়ে। তো সমবাহু ত্রিভুজটা হচ্ছে এমন এক ধরনের ত্রিভুজ যেই ত্রিভুজের ৩টা বাহুই সমান। অর্থাৎ এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, এই ৩টা বাহুরই দৈর্ঘ্য সমান। ধরা যাক এই বাহুটার দৈর্ঘ্য যদি ৩ সেন্টিমিটার হয়, তাহলে এটার দৈর্ঘ্য আমরা পাবো ৩ সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য আমরা পাবো ৩ সেন্টিমিটার। এরপরটায় আসি। এরপরটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজটা হচ্ছে এমন এক ধরনের ত্রিভুজ যেখানে দুইটা বাহু সমান। অর্থাৎ এই বাহু আর এই বাহু এখানে হচ্ছে সমান। এই বাহুটার সাথে কিন্তু এদের কোনো রিলেশন নেই। অর্থাৎ শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজেই দুইটা বাহু পরস্পর সমান হবে। পরটায় যাওয়া যাক। এরপরে আসি বিষমবাহু ত্রিভুজ। তো এতক্ষণ আমরা দেখলাম যে এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের ৩টা বাহু সমান, আবার দেখলাম এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের ২টা বাহু সমান। আর এখন আমরা শিখব এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহুই সমান না। অর্থাৎ এই ত্রিভুজটার এই বাহু, এই বাহু এবং এই বাহু কোনোটাই কিন্তু সমান না। এখন যখন কোন ত্রিভুজের বা যখন কোন দুইটা সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে মিলিত হয়, তখন কিন্তু সেই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। এইভাবে আমরা কিন্তু ত্রিভুজে ৩টা কোণ পাই। এখন এই যে আমরা প্রথমে শিখলাম যে সরল রেখাগুলোর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজকে আমরা কতভাবে ভাগ করতে পারি। এখন আমরা শিখব এই যে ৩টা কোণ পেলাম, এই কোণগুলোর উপর ভিত্তি করেও আমরা ত্রিভুজকে কতগুলা ভাগে ভাগ করতে পারি। তো আমরা এই কোণের উপর ভিত্তি করে ত্রিভুজগুলোকে ৩ ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে সুকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এখন চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ত্রিভুজগুলো বলতে কি ধরনের ত্রিভুজকে আসলে বোঝায়। প্রথমে আসা যাক সুকোণী ত্রিভুজকে নিয়ে। তো সুকোণী ত্রিভুজ হচ্ছে এমন এক ধরনের ত্রিভুজ যেই ত্রিভুজের সবগুলো কোণই সূক্ষ্মকোণ। তো আমরা জ্যামিতির প্রথম লেকচারে কিন্তু দেখেছিলাম যে যে সকল কোণের মান ৯০ ডিগ্রি এর চেয়ে ছোট তাদেরকে আমরা বলি সূক্ষ্মকোণ। তার মানে এই ত্রিভুজের যেই ৩টা কোণ আমরা পাবো সেই ৩টা কোণই কিন্তু ৯০ ডিগ্রি এর চেয়ে ছোট হবে। এখন এই যে ৩টা কোণ যদি ৯০ ডিগ্রি এর চেয়ে ছোট হয়, তাহলেও কিন্তু ত্রিভুজ সবসময় একটা শর্ত মেনে চলে। সেই শর্তটা হচ্ছে, যদি ধরা যাক এই ত্রিভুজটাকে আমি নাম দেই এ, বি আর সি, অর্থাৎ এটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি। তাহলে সব সময়ের জন্যই ত্রিভুজের এই যে ৩টা কোণের সমষ্টি, এটা একটা নির্দিষ্ট কোণ এর মান হবে। অর্থাৎ সব সময়ের জন্যই ত্রিভুজ এবিসি এর জন্য কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু একটা নির্দিষ্ট কোণের মান আসবে এবং সেই কোণের মানটা হচ্ছে ১৮০ ডিগ্রি। অর্থাৎ যেই ত্রিভুজই হোক না কেন, হোক সেটা সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী কিংবা সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু, সবার ক্ষেত্রেই ত্রিভুজের কিন্তু আমরা ৩টা করেই কোণ পাচ্ছি। আর এই ৩টা কোণের মান সর্বদাই যোগফল আসবে ১৮০ ডিগ্রি। এখন আমরা জানবো সমকোণী ত্রিভুজ বলতে আমরা আসলে কি বুঝি। তো সমকোণী ত্রিভুজটা হচ্ছে এমন এক ধরনের ত্রিভুজ যেই ত্রিভুজের একটা কোণের মান সবসময়ই আসবে ৯০ ডিগ্রি। এই ত্রিভুজটায় আমি দেখতে পাচ্ছি যে এই কোণটার মান ৯০ ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর আবার আলাদা আলাদা নাম আছে। চলুন তাহলে সেগুলা জেনে নেওয়া যাক। তো একটা সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ,
এটার যে অপোজিট বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ। আর এই অতিভুজের দুইটা কোণা আছে, এই একটা কোণা, এই একটা কোণা। এই দুইটা কোণায় আমরা কিন্তু দুইটা সূক্ষ্মকোণ পাই, অর্থাৎ অতিভুজের দুই কোণায় আমরা সবসময় কিন্তু দুইটা সূক্ষ্মকোণ পাবো। এটা কিন্তু সবগুলাই সমকোণ ত্রিভুজের জন্যই প্রযোজ্য। এখন এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে আমি যে কোনো একটা কোণকে সিলেক্ট করব, কারণ এই কোণকে সিলেক্ট করার উপর ডিপেন্ড করতেছে যে আমি বাকি বাহুগুলোকে কি নামে ডাকবো। তো ধরা যাক আমি এই কোণটাকে সিলেক্ট করলাম, তাহলে আমার এই বাহুটার নাম হবে হচ্ছে ভূমি, আর এই বাহুটার নাম হবে হচ্ছে লম্ব। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা সবসময় বলি হচ্ছে লম্ব, আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু বা সূক্ষ্মকোণের সাথের যে বাহুটা সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি। এখন যদি এরকম হতো যে আমি এই কোণটাকে সূক্ষ্মকোণ ধরলাম, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু তখন কিন্তু হয়ে যেত এই বাহুটা, তখন এটা হতো হচ্ছে আমার লম্ব। আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হতো এই বাহুটা, তখন এটা হয়ে যেত আমার ভূমি। অর্থাৎ কোন সমকোণী ত্রিভুজের জন্য কিন্তু লম্ব আর ভূমি কোনো ফিক্সড দুইটা বাহু না, বাট অধিভুজ বাহুটা কিন্তু সব সময়ের জন্যই ফিক্সড, কারণ একটা সমকোণী ত্রিভুজে একটাই মাত্র সমকোণ থাকে। তাহলে আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে একটা সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা, আমাকে পাল্টা প্রশ্ন করতে হবে যে সূক্ষ্মকোণ কোণটাকে আমি ধরতে চাই। যেই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো সেই কোণটার সাথের বাহুকে আমরা বলবো ভূমি, আর সেই কোণটার অপোজিট সাইডের বাহুটাকে আমরা বলবো লম্ব। তারপর এবার আমরা শিখবো স্থূলকোণী ত্রিভুজ নিয়ে। তো স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে এমন এক ধরনের ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ সবসময় থাকবে হচ্ছে স্থূলকোণ। এখন এই ত্রিভুজের জন্য এই একটা কোণ হবে হচ্ছে স্থূলকোণ, তাহলে বাকি কোণগুলো কি সমকোণ হবে না সূক্ষ্মকোণ হবে? এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ বা যে কোনো স্পেশাল ত্রিভুজই বলি না কেন, একটা মাত্র কোণই কিন্তু সূক্ষ্মকোণের থেকে বড় হতে পারবে বা সমকোণের থেকে বড় হতে পারবে, বাকি কোণগুলো কিন্তু সবসময় সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ উভয়ের ক্ষেত্রেই একটা কোণই হচ্ছে সমকোণ থাকে, না হলে স্থূলকোণ থাকে। বাকি যে দুইটা কোণ তারা কিন্তু সবসময়ই সূক্ষ্মকোণ। অর্থাৎ আমি কিন্তু কোন স্পেশাল নামকরণওয়ালা যে ত্রিভুজগুলায় একটা মাত্র স্পেশাল কোণ পাবো, বাকিগুলা কিন্তু সবসময় আমার আসবে সূক্ষ্মকোণ। এবার আমরা ত্রিভুজের কিছু স্বীকার্য বা ত্রিভুজের কিছু স্বতঃসিদ্ধ নিয়ম শিখব। প্রথম নিয়মটা হচ্ছে যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি সবসময় 3 নাম্বার বাহুর থেকে বড় আসবে। তো ধরা যাক এখানে আমার একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এইটা লাল রঙের সরলরেখাটা একটা বাহু, বেগুনি রঙের সরলরেখাটা একটা বাহু, আর হলুদ রঙের সরলরেখাটা একটা বাহু। তো এই স্বীকার্য অনুযায়ী আমি যদি যে কোনো দুইটা বাহু নেই, তাহলে তাদের সমষ্টি 3 নাম্বার বাহু থেকে বড় আসবে। তো আমি ধরে নেই যে এই ছোট দুইটা বাহুর সমষ্টি 3 নাম্বার বাহু থেকে বড় হওয়ার কথা। তো আমি তাহলে একটু চেক করে দেখি যে এদের সমষ্টিটা বড় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের বেগুনি রঙের বাহুটাকে আর হলুদ রঙের বাহুটাকে যদি আমি যোগ করে দেই, তাদের সমষ্টি কিন্তু এই গোলাপি রঙের বাহুর থেকে সবসময় বড় আসছে। অর্থাৎ আমি যদি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নেই, তাহলে তাদের সমষ্টি কিন্তু সবসময় 3 নাম্বার বাহুর থেকে বড় আসবে, কারণ আমরা সবচেয়ে ছোট দুইটা বাহু নিয়ে কিন্তু এটা প্রুফ করে ফেলেছি। তাহলে অবশ্যই এটা আমরা বুঝতে পারছি যে বড় বাহুর থেকে একটু ছোট যেটা বাহু, অর্থাৎ আমি যদি এদেরকে নাম্বারিং করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার বাহু, এটা হচ্ছে আমার 2 নাম্বার বাহু, এটা হচ্ছে আমার 3 নাম্বার বাহু, তাহলে 1 নাম্বার বাহু আর 2 নাম্বার বাহু এর সমষ্টি সবসময় অবশ্যই 3 নাম্বার বাহু হচ্ছে বড়ই আসবে, কারণ ছোট দুইটা বাহু দিয়ে আমরা এটা প্রুফ করে ফেলেছি। পরের স্বীকার্যে যাওয়া যাক। পরের স্বীকার্যটা হচ্ছে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটাও সবসময় সমান হবে। তো একটা ত্রিভুজ নেওয়া যাক, ধরা যাক
এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ধরা যাক দুইটা বাহু সমান, ধরে নিলাম এই হলুদ রঙের দুইটা বাহু হচ্ছে সমান, তাহলে এদের বিপরীত কোণগুলা আমার সমান হবে। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজ এখন নামকরণ করি এ বি সি, তাহলে এই এসি বাহুর বিপরীত কোণ হবে হচ্ছে এই কোণটা। তাহলে এসি বাহুর বিপরীত কোণ আসছে আমার কোণ এবিসি, আর এই এবি বাহুর বিপরীত কোণ আসছে আমার এই কোণটা। তাহলে এবি বাহুর বিপরীত কোণ আসছে কোণ এসিবি। স্বীকার্য অনুযায়ী যেহেতু আমার এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে এই দুইটা কোণ ইকুয়াল আসবে। অর্থাৎ আমার কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি হবে। পরের স্বীকার্য, পরের স্বীকার্যটা হচ্ছে ত্রিভুজের সমান সমান কোণ দুইটার বিপরীত বাহুগুলো সবসময় সমান হবে, অর্থাৎ আগের স্বীকার্যের উল্টাটা। তো একইভাবে ধরে নিই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা কোণ সমান। তো আমি ধরে নিচ্ছি এই ত্রিভুজটাও আগের মতো এবিসি নামের একটা ত্রিভুজ। তাহলে আমি ধরে নিচ্ছি এই ত্রিভুজের কোণ এবিসি আর হচ্ছে কোণ এসিবি সমান। তাহলে কোণ এবিসি এর বিপরীত বাহু কোনটা আসবে? এসি বাহু। আর কোণ এসিবি এর বিপরীত বাহু কোনটা আসবে? এবি বাহু। তাহলে স্বীকার্য অনুযায়ী এই দুইটা বাহু সমান আসবে, অর্থাৎ এই এবি বাহু কিন্তু এখন এসি বাহুর সমান হয়ে গিয়েছে। পরের স্বীকার্যে যাওয়া যাক। তো আমি যদি এখন একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু ধরা যাক এই নিচের বাহুটাকে বর্ধিত করি, তাহলে আমি একটা বহিস্থ কোণ পাবো। এইটাই হচ্ছে সেই বহিস্থ কোণটা। এই পরের স্বীকার্যটা হচ্ছে এই যে বাইরের বহিস্থ কোণটা, এই কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণের সমান। অর্থাৎ এই বাইরের কোণটা কোণ এসিবি, অর্থাৎ এই বাইরের কোণটা কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ বিএসি প্লাস কোণ এবিসি। পরের স্বীকার্যে যাওয়া যাক। পরের স্বীকার্যটা হচ্ছে কোন ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিনটা বাহুর যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটা সর্বসম। অর্থাৎ দুইটা আমি ত্রিভুজ নিয়ে নিচ্ছি এখানে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ। যদি ত্রিভুজ এবিসি এর কোণ এ, যদি ত্রিভুজ এবিসি এর এবি বাহু আর ডি বাহু সমান হয়, আবার এসি বাহু আর ডিএফ বাহু সমান হয়, আবার বিসি বাহু আর ইএফ বাহু সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ হচ্ছে সর্বসম। এই যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সর্বসম চিহ্ন। এখন কোন দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার মানে কি? এর মানে হচ্ছে এদের বাহুগুলার অনুপাত সমান হবে, অর্থাৎ AB divided by DE is equal to AC divided by DF equal to BC divided by EF। আর এদের কোণগুলার মান সমান আসবে, অর্থাৎ কোণ ABC is equal to কোণ DEF, কোণ ACB equal to হচ্ছে কোণ DFE, আর কোণ BAC ইকুয়াল টু হচ্ছে কোণ EDF। এখন দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার মানে হচ্ছে এদের অনুপাতটা সমান এবং এদের অনুপাতের ভ্যালু হচ্ছে 1। তার মানে AB আর DE সমান, AC আর DF সমান, BC আর EF সমান। এটা কিন্তু আমি আগেই বলে এসেছিলাম, অর্থাৎ এদের রেশিওটার ভ্যালু কিন্তু 1 আসছে। পরের স্বীকার্যে যাওয়া যাক। পরের স্বীকার্যটা হচ্ছে কোন ত্রিভুজের তিনটা কোণ অপর একটা ত্রিভুজের তিনটা কোণের যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজদ্বয় সদৃশ। অর্থাৎ ত্রিভুজ ABC এর কোণ A ইকুয়াল টু কোণ D যদি হয়, কোণ B ইকুয়াল টু কোণ E যদি হয়, আর কোণ C ইকুয়াল টু কোণ F যদি হয়, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF হচ্ছে সদৃশ, পরস্পর সদৃশ।
পরের স্বীকার্যে যাই। পরের স্বীকার্যে বলা আছে কোন ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু এদের সংযোজক রেখাংশ 3 নাম্বার বাহু, অর্থাৎ যেই দুইটা বাহুর মধ্যবিন্দু নিয়েছি তারা বাদে যে বাহুটা বাকি আছে সেই 3 নাম্বার বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে ওই 3 নাম্বার বাহুর অর্ধেক হবে। তো ধরা যাক আমি এখানে এবিসি ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু নিচ্ছি, তাহলে এবি বাহু আর এসি বাহুর মধ্যবিন্দু নিয়ে ফেলি ডি আর ই। এখন এদের সংযোজক রেখাংশ হবে হচ্ছে ডি। প্রশ্ন অনুযায়ী এই ডি হচ্ছে বিসি এর সমান্তরাল আর ডি এর দৈর্ঘ্য হবে বিসি এর অর্ধেক। এই স্বীকার্যটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা বিভিন্ন প্রুফের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করব। পরের স্বীকার্যে যাওয়া যাক। পরের স্বীকার্যটা হচ্ছে কোন ত্রিভুজের একটা কোণ অপর একটি কোণ অপেক্ষা যদি বড় হয় তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যদি সোজা ভাষায় বলি, এবিসি ত্রিভুজের কোণ এবিসি হচ্ছে সবচেয়ে বড় কোণ আর কোণ এসিবি হচ্ছে সবচেয়ে ছোট কোণ, এটা আমরা বুঝতেই পারছি। তো স্বীকার্য অনুযায়ী কোণ এবিসি এর বিপরীত বাহু হচ্ছে এসি আর কোণ এসিবি এর বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড় আসবে, আমরা কিন্তু দেখেই এটা বুঝতে পারছি। পরের স্বীকার্যে যাওয়া যাক। পরের স্বীকার্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর নাম কিন্তু শুরুতেই জেনে এসেছিলাম। তো এই 3টা বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যদি আমি অতিভুজের উপর একটা বর্গ আঁকাই, সেই বর্গটা হবে লম্বের উপরে আঁকানো বর্গ ক্ষেত্রফল যোগ ভূমির উপর আঁকানো বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে একটা সূত্র আমি এখানে লিখে ফেললাম, এটাকে আমরা বলি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এটা আমরা বেশিরভাগ জ্যামিতির মান নির্ণয় বা কোণের মান নির্ণয় বা যে কোনো দৈর্ঘ্য নির্ণয় যে কোনো ক্ষেত্রে এই উপপাদ্যটা আমরা খুব বেশি ব্যবহার করি। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা বিভিন্ন বাহুর দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক তো আমরা জেনে ফেললাম। এখন এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে অন্য একটা বাহুর অনুপাত, এটারও একটা আলাদা নাম আছে। চলুন তাহলে সেই নামগুলা জেনে নেওয়া যাক। সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাতটাকে আমরা বলি সাইন অনুপাত। তো এখন এই লম্ব আর অতিভুজের অনুপাতটাকে আমরা সাইন অনুপাত তো বলছি, কিন্তু এই সাইন অনুপাতের পরে তো আমাদের একটা অ্যাঙ্গেল লিখতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে ওই যে শুরুর দিকে বলেছিলাম যে একটা সূক্ষ্মকোণ আমাকে নির্ধারণ করে দিতে হয়, এই ক্ষেত্রে আমরা এই সূক্ষ্মকোণটাকে নির্ধারণ করে দিয়েছি। তাহলে এইটার সাপেক্ষে আমার এই বাহুটা হচ্ছে ভূমি আর এটার অপোজিট বাহুটা হচ্ছে আমার লম্ব। তাহলে সাইন অনুপাতটাকে আমরা ছোট করে সাইন সি বলতে পারি, অর্থাৎ সাইন এই সূক্ষ্মকোণের অনুপাতটা হবে এই লম্ব ডিভাইডেড বাই এই অতিভুজ। আর একইভাবে কোসাইন বা কজ অনুপাতটাকে আমরা বলতে পারি যে এই ভূমি ডিভাইডেড বাই এই অতিভুজ। আর ট্যানজেন্ট বা ট্যান অনুপাতকে আমরা বলতে পারি যে এই লম্ব ডিভাইডেড বাই এই ভূমি। এখন এর পরের যে অনুপাতগুলো আছে কোট্যানজেন্ট, সেকেন্ড আর কোসেক, শর্টকাটে আমরা বলি হচ্ছে কট অনুপাত, সেক অনুপাত আর কোসেক অনুপাত। তো কট অনুপাতের মান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, সেক অনুপাতের মান হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি আর কোসেক অনুপাতের মান হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এখন এই 6টা অনুপাত থেকে একটা বিষয় কিন্তু চোখে লাগার মতো, সেটা হচ্ছে যে সাইন অনুপাতটাকে আমরা বলছি লম্ব বাই অতিভুজ, আবার কোসেক অনুপাতকে আমরা বলছি অতিভুজ বাই লম্ব। অর্থাৎ সাইন অনুপাত আর কোসেক অনুপাত কিন্তু একটা আর একটা উল্টা। একইভাবে কস অনুপাতকে আমরা বলছি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আবার সেক অনুপাতকে আমরা বলছি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অর্থাৎ এরাও কিন্তু একটা আর একটার উল্টা।
একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই ট্যান আর কট অনুপাত কিন্তু একটা আর একটা উল্টা, অর্থাৎ এই সাইন অনুপাত আর কোসেক অনুপাত সম্পর্কযুক্ত, কস অনুপাত সেক অনুপাত সম্পর্কযুক্ত, আবার ট্যান অনুপাত কট অনুপাত সম্পর্কযুক্ত। এখন তাহলে আমরা বলতে পারি যে সাইন অনুপাত ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক অনুপাত, কোসেক অনুপাত ইজ ইকুয়াল টু 1 বাই সাইন অনুপাত। একইভাবে ট্যান অনুপাত ইজ ইকুয়াল টু 1 বাই কট অনুপাত, কট অনুপাত ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান অনুপাত। সেক অনুপাত ইজ ইকুয়াল টু 1 বাই কস অনুপাত, আর কস অনুপাত ইজ ইকুয়াল টু 1 বাই সেক অনুপাত। এখন আমরা আরো একটা সম্পর্ক শিখব, সেটা হচ্ছে এই যে এই সাইন অনুপাত, কস অনুপাত আর ট্যান অনুপাতও কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। কিভাবে চলুন তাহলে দেখে নিই। আমরা জানি যে সাইন অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস অনুপাত হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখন এই সাইন অনুপাতের লম্বটা কিন্তু ট্যান অনুপাতের উপরে আছে, আর কস অনুপাতের ভূমিটা কিন্তু ট্যান অনুপাতের নিচে আছে। তো আমি যদি এই ট্যান অনুপাতের লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করে দেই আর ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। চলুন তাহলে এটা করে দেখি। তাহলে ট্যান অনুপাতের উপরেরটাকে আমি অতিভুজ দিয়ে ভাগ করলে পাচ্ছি লম্ব বাই অতিভুজ, নিচেরটাকে আমি অতিভুজ দিয়ে ভাগ করে পাচ্ছি ভূমি বাই অতিভুজ। এখন আমরা কি জানি, এই লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন সি এর মান, আর এই ভূমি বাই অতিভুজ এটা আবার কি, কস সি এর মান। তার মানে ট্যান অনুপাত ইজ ইকুয়াল টু আসলে সাইন অনুপাত ডিভাইডেড বাই কস অনুপাত। আশা করি আমরা সম্পর্কগুলো ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন আমরা তো জেনে নিলাম যে এই সাইন অনুপাত, কস অনুপাত, ট্যান অনুপাত এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। এখন এই তিনটার প্রত্যেকটার জন্যই কিছু কিছু স্পেসিফিক সূক্ষ্মকোণের ভ্যালু আমরা মনে রাখবো। চলুন তাহলে সেই সূক্ষ্মকোণগুলোকে জেনে নেওয়া যাক। আমরা সবসময় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এই চারটা সূক্ষ্মকোণের ভ্যালু মনে রাখবো। তো সাইন 0 এর ভ্যালু সবসময় 0, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2 আর সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। এখন আমি যদি এই সাইন 90 থেকে সাইন 0 এর ভ্যালু ব্যাকওয়ার্ড বলতে থাকি, তাহলে কিন্তু আমি বলবো 1 √3/2 হাফ আর হচ্ছে 0। তাহলে কিন্তু আমি এই যে 1 √3/2 হাফ আর 0 এটা কিন্তু cos c এর অনুপাতগুলো পেয়ে যাচ্ছি, অর্থাৎ sin 90 এর যেই ভ্যালু সেটা কিন্তু cos 0 ডিগ্রির ভ্যালু, sin 60 এর যে ভ্যালু সেটা কিন্তু cos 30 এর ভ্যালু, sin 30 এর যে ভ্যালু সেটা হচ্ছে cos 60 এর ভ্যালু, sin 0 এর যে ভ্যালু সেটা হচ্ছে cos 90 এর ভ্যালু। আর যদি আমি যেহেতু এখন জানি যে tan অনুপাত মানে হচ্ছে sin অনুপাত আর cos অনুপাতের ভাগফল, তাহলে আমি এই ভ্যালুগুলোকে যদি ভাগ করে দেই, 0 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 0, হাফ ডিভাইডেড বাই √3/2 মানে নিচের এই 2 গুলা কাটা চলে গেলে থাকে হচ্ছে 1/√3, আর √3/2 ডিভাইডেড বাই হাফ নিচের 2 গুলা কাটা চলে গেলে থাকে উপরে √3, আর 1 ডিভাইডেড বাই 0 মানে কি, আমি একটা জিনিসকে 0 ভাগে ভাগ করতেছি, এটা কি আসলে পসিবল না। এই কারণে tan 90 এর ভ্যালু হচ্ছে আমার অসংজ্ঞায়িত। আশা করি আমরা ভ্যালুগুলা ভালোভাবে মনে রাখতে পারবো। চলুন তাহলে পরের শিকার্যে যাওয়া যাক। পরের শিকার্যে পড়ার আগে আমরা কিছু চলুন প্রশ্ন সলভ করে নিই। প্রশ্নটা হচ্ছে, নিচের কোন তিনটা বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব না? তো তিনটা বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি 3 নাম্বার বাহুর থেকে বড় আসে, তাহলে একমাত্র কিন্তু আমার ত্রিভুজ গঠন করা পসিবল। তো আমরা এখানে যদি চেক করি, 4 আর 2 যোগ করলে আসে হচ্ছে 6, 6 কিন্তু 5 এর চেয়ে বড়। 4 আর 2 যোগ করলে আমার এখানে আসছে 6, এই 6 কিন্তু 7 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে। 4 আর 5 যোগ করলে আসে 9, সেটাও 6 এর চেয়ে বড়, 3 নাম্বার বাহুর চেয়ে বড়। 3 আর 4 যোগ করলে 7, সেটাও কিন্তু 6 এর চেয়ে বড়। শুধুমাত্র এই বাহুটার ক্ষেত্রে
আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বারের থেকে ছোট আসছে, তার মানে এইটা হবে হচ্ছে সেই কম্বিনেশনটা যেই কম্বিনেশনে আমার ত্রিভুজ গঠন করা পসিবল না। আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় হচ্ছে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে অতিভুজটা কত। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এখানে, তাহলে এর সমকোণ সংলগ্ন বাহু অর্থাৎ এটা যদি সমকোণ হয় তো আমাকে এই বাহুটা আর এই বাহুটা দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আমাকে এই বাহুটা বের করতে বলা হয়েছে। তো আমরা পিথাগোরাস থেকে কি জানি? আমরা জানি অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। তাহলে অতিভুজের বর্গ আমাকে বের করতে হবে। তাহলে লম্বের বর্গ মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অর্থাৎ 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু 25। তার মানে অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু 25। তাহলে অতিভুজের মান আসবে 5। তার মানে অতিভুজটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 5 সেন্টিমিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন পরেরটায় বলেছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের চেয়ে 1 মিটার কম আর লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি। আমাকে বের করতে হবে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে আমি ধরে নেই যে এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে x মিটার। তাহলে এর ভূমি লম্ব অপেক্ষা 1 মিটার কম, তার মানে লম্ব আসবে লম্ব -1 ইজ ইকুয়াল টু তোমার x। তাহলে লম্বের ভ্যালু আসবে আমার x প্লাস 1 মিটার। আবার আমাকে বলেছে যে লম্ব অপেক্ষা অতিভুজ হচ্ছে 1 মিটার বেশি, তার মানে অতিভুজ হচ্ছে লম্ব প্লাস 1, তার মানে হচ্ছে x প্লাস 1 প্লাস 1 অর্থাৎ x প্লাস 2। আমাকে বলেছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখন বলতে পারি যে x প্লাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এটাকে যদি আমি ভাঙিয়ে দেই তাহলে আমার এখানে আসছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস x স্কয়ার। আমি কলমে কারেক্ট একটু বদলে নেই। তাহলে এখান থেকে আমার x স্কয়ার বাদ 4x থেকে 2x গেলে আমার থাকে হচ্ছে 2x আর 4 থেকে 1 গেলে আমার থাকে হচ্ছে 3। তাহলে আমার বাম পাশে থাকছে 2x প্লাস 3 আর ডান পাশে থাকছে x স্কয়ার। এখন আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে আমার আসছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। যদি মিডল টার্ম ব্রেক করি x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0 অর্থাৎ x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x minus 3 equal to 0 অর্থাৎ x plus 1 x minus 3 equal to 0। তার মানে x এর দুইটা ভ্যালু আসবে, একটা আসবে হচ্ছে x equal to -1, একটা আসবে x equal to 3। এখন বাহুর দৈর্ঘ্য তো নেগেটিভ হওয়া পসিবল না, তার মানে এটা বাদ। সুতরাং আমার ভূমি আসবে হচ্ছে 3 মিটার। তাহলে লম্ব আসবে হচ্ছে 4 মিটার আর অতিভুজ আসবে হচ্ছে
5 মিটার। তার মানে আমার বাহুগুলো হচ্ছে 3 মিটার, 4 মিটার আর 5 মিটার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে একটা ত্রিভুজ এর তিনটা কোণের অনুপাত 1:2:3। এখন এটা কি ধরনের ত্রিভুজ সেটা আমাকে বের করতে হবে। এখন যেহেতু অনুপাত আমাকে দিয়ে দিয়েছে, অনুপাতের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটারই কমন পার্টটুকু বাদ চলে যায়। তো আমি ধরে নিচ্ছি যে এই ত্রিভুজের তিনটা কোণের সাথেই একটা কমন x গুণ করা আছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই ত্রিভুজের তিনটা কোণ x, 2x আর 3x। মানে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে x প্লাস 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাই 6x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আরেকটা কোণ আসবে 2x অর্থাৎ 60 ডিগ্রি, আর আরেকটা কোণ আসবে 3x অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজটার কোণগুলো হবে 30, 60, 90। এখন একটা কোণ আমরা পেয়ে যাচ্ছি সমকোণ। তার মানে এই ত্রিভুজটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের ম্যাথে আমাকে বলেছে যে একটা ত্রিভুজের দুইটা বহিস্থ কোণ দেওয়া আছে, যে কোণ এ বি ডি আর কোণ এ সি ডি। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ পরস্পর হচ্ছে 120 ডিগ্রি এবং 120 ডিগ্রি। আমাকে বের করতে হবে এই যে এ বি সি ত্রিভুজটা, এটা কি ধরনের ত্রিভুজ। চলুন তাহলে প্রমাণটা শুরু করা যাক। তো যেহেতু আমাকে দুইটা বহিস্থ কোণ দেওয়া আছে, আমরা জানি কি এই দুইটা বহিস্থ কোণ হচ্ছে এই দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান। তার মানে কোণ এ বি ডি হচ্ছে কোণ এ আর কোণ সি এর সমষ্টি, কোণ এ সি ই হচ্ছে কোণ এ আর কোণ এ বি সি এর সমষ্টি। তাহলে এটাই লিখে ফেলি যে কোণ ABD ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোণ A প্লাস কোণ C, কোণ ACE ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোণ A প্লাস কোণ B। এখন যদি আমি এদেরকে বিয়োগ করে দেই তাহলে আমরা পাই কোণ C মাইনাস কোণ B ইজ ইকুয়াল টু 0। পক্ষান্তর করলে আমরা পাচ্ছি কোণ C আর কোণ B হচ্ছে সমান। আবার আমরা জানি কি যে এইটুকুর মান হচ্ছে 120 ডিগ্রি, এইটুকুর মানও কিন্তু 120 ডিগ্রি। তাহলে আমি যদি এখন এদের মধ্যে কোণ সি আর কোণ বি কে ইকুয়াল করে ফেলি তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে কোণ 2a প্লাস কোণ 2b ইজ ইকুয়াল টু 240 ডিগ্রি। তার মানে কোণ a প্লাস কোণ b ইজ ইকুয়াল টু আমার আসছে 120 ডিগ্রি। আবার আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা পাই কোণ A প্লাস 2B, মানে ওই যে B আর কোণ C ইকুয়াল, তাহলে আমি হচ্ছে এইখানে মানটা বসাই দিচ্ছি। তাহলে কোণ A প্লাস কোণ 2B ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি পাচ্ছি। এখন এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনকে আমি যদি বিয়োগ করে দেই তাহলে আমরা পাই হচ্ছে কোণ A এর মান 60 ডিগ্রি। এখন কোণ A এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোণ C এর মানও 60 ডিগ্রি। তাহলে আমার আবার A এর মান যেহেতু 60 ডিগ্রি আমরা জানি, সেটা যদি আমি এইখানে বসাই দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি B এর মানও 60 ডিগ্রি। তার মানে A, B আর C তিনটা কোণের মানই কিন্তু আমার আসছে 60 ডিগ্রি। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণই সমান। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? আমরা পড়ে এসেছি এটা সমবাহু ত্রিভুজ। সুতরাং ABC একটা সমবাহু ত্রিভুজ। পরেরটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ওই ত্রিভুজের ভূমি আর উচ্চতার গুণফলের অর্ধেক।
অর্থাৎ আমি যদি এরকম একটা ত্রিভুজ নেই, একদম র্যান্ডম একটা আকার, ওই ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে আমি পাবো হচ্ছে উচ্চতা, আর যার উপর লম্ব টানবো সেটা তখন হয়ে যাবে আমার ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হচ্ছে এই অর্ধেক ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ যে কোনো এরকম ত্রিভুজের যদি আমি ভূমি আর উচ্চতা পেয়ে যাই, তাহলে আমি ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। একটা ম্যাথ করে ফেলা যায়। আমাকে বলেছে যে কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ একক। অতিভুজ নয় এমন একটা বাহু হচ্ছে 12 একক, তাহলে বাকি দুইটা বাহু আমাকে বের করতে হবে। এখন আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের অতিভুজ না এমন একটা বাহু হচ্ছে 12 একক। তাহলে আমরা জানি হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে সেটা হয় উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া যে কোনো একটা বাহুই তাহলে উচ্চতা। তার মানে আমাকে কিন্তু এখানে উচ্চতাটা দিয়ে দিয়েছে, আর আমাকে বলেছে যে ক্ষেত্রফল হচ্ছে 144। তার মানে হাফ ইন্টু এক্স ইন্টু 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 144। আমি যদি এটাকে এখন সলভ করি তাহলে আমার ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে আমার 12x এর ভ্যালু আসবে 288। তাহলে এখান থেকে x এর ভ্যালু আসবে 288 ডিভাইডেড বাই 12, অর্থাৎ আমার ভ্যালুটা আসছে 24। তার মানে একটা বাহু 12 হলে আরেকটা বাহু হচ্ছে 24। তাহলে এই বাহুটা আমরা কিভাবে বের করব? এই বাহুটা বের করব হচ্ছে 12 স্কয়ার প্লাস 24 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই অতিভুজ স্কয়ার। তার মানে অতিভুজের ভ্যালু আসবে আমার এদের বর্গমূল, অর্থাৎ অতিভুজের ভ্যালুটা আসছে আমার 12√5। তার মানে একটা বাহু হচ্ছে আমার 24 আর একটা বাহু হচ্ছে আমার 12√5। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এখন আমরা এতক্ষণ ত্রিভুজের কোণ, ত্রিভুজের বাহু এসব জিনিস নিয়ে আলোচনা করে আসছিলাম। এখন একটা ত্রিভুজকে আমরা যদি বড় হাতের অক্ষর দিয়ে নামকরণ করি, সেই সাথে আমরা ওই ত্রিভুজের বাহুগুলোকেও কিন্তু একটা স্পেসিফিক নামে ডাকতে পারি। অর্থাৎ এই এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুকে আমি ছোট হাতের এ বলবো, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি বলবো, আর সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি বলবো। তাহলে আমি একটা ত্রিভুজের নামকরণ যদি করি ডিইএফ, ধরা যাক এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি নাম দিলাম বড় হাতের ডি, বড় হাতের ই আর বড় হাতের এফ। টু বি নোটেড, ত্রিভুজের নামকরণ করার সময় কিন্তু আমরা বড় হাতের অক্ষরই সবসময় ব্যবহার করব। তাহলে এই ডি কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের ডি, ই কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের ই, আর এফ কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের এফ। এখন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু আমি পেয়ে গিয়েছি, তাহলে এখন আমি এই ত্রিভুজের পরিসীমাও পেয়ে যাব। পরিসীমা মানে হচ্ছে কোনো একটা জ্যামিতিক ক্ষেত্রের বাইরের দৈর্ঘ্যটা। তাহলে এই ত্রিভুজের বাইরের দৈর্ঘ্য মানে কি? বাহুগুলোর যোগফল। সুতরাং এই ত্রিভুজের পরিসীমা আসবে হচ্ছে a প্লাস b প্লাস c। এখন এই পরিসীমার অর্ধেককে যদি আমি s ধরি, তার মানে s এর ভ্যালু আসবে হচ্ছে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। তাহলে এই s থেকে আমরা একটা ক্ষেত্রফলের ফর্মুলা পেয়ে যাব। এই ফর্মুলাটা হচ্ছে √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। অর্থাৎ আমি কোন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানলেই কিন্তু তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করে ফেলতে পারবো। এখন যদি এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে ক্ষেত্রফলটা হবে হচ্ছে √3/4 a স্কয়ার, যেখানে এই এটা হচ্ছে
এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই বাহু ইকুয়াল টু এই বাহু ইকুয়াল টু এই বাহু, অর্থাৎ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমাকে যদি এ বলে দেয়, তাহলে বাকি তিনটাও কিন্তু এ হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি √3/4 a স্কয়ার। এখন একটা ম্যাথ করে নেওয়া যাক। ধরা যাক কোন ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে 3, 4 আর 5, তাহলে সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এটার আগে পরিসীমা বের করে ফেলি। পরিসীমা আমার আসবে 3 + 4 + 5 = 12। তাহলে s এর ভ্যালু আসবে 12/2 বা 6। তাহলে আমার ক্ষেত্রফলটা আসবে √6 * 6 - 3, 6 - 4, 6 - 5, অর্থাৎ √6 * 3, 2, 1। তাহলে আমার আসছে যে 6 * 6 অর্থাৎ √36, দ্যাট মিন্স 6। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। পরের ম্যাথে বলা আছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 288 বর্গ একক। এখন এই ক্ষেত্রফল যদি আমাকে দেওয়া থাকে, জানতে চাওয়া হয়েছে যে একটা বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমাদের এখানে √3/4 a স্কয়ার এর ভ্যালু হচ্ছে 288। তাহলে a স্কয়ার এর ভ্যালু আসবে 288 * 4 / √3। তাহলে এখান থেকে আমার a এর ভ্যালু আসছে 25.78, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে এত একক। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরের কনসেপ্টটা হচ্ছে মধ্যমার কনসেপ্ট। মধ্যমাটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তো ধরা যাক এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, আমি এ শীর্ষবিন্দু নিয়ে কাজ করব। তাহলে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, আর বিসি এর মধ্যবিন্দু ধরে নিলাম ডি। তাহলে এ থেকে ডি পর্যন্ত একটা সরলরেখা যদি টানি, তাহলে হচ্ছে আমি পাবো এডি সরলরেখা। তাহলে এই এডিটাই হচ্ছে আমার বিসি বাহুর মধ্যমা। এখন আমরা শিখবো হচ্ছে পরিবৃত্ত, পরিকেন্দ্র। এখন পরিবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যে বৃত্তটা হচ্ছে কোন ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুই একটা বৃত্তের পরিধির উপর থাকবে। তো ধরা যাক এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে এইটা হবে তার পরিবৃত্ত। এখন একটা বৃত্ত থাকলে অবশ্যই তার কেন্দ্র থাকবে, তাহলে এইটা হবে হচ্ছে তার পরিকেন্দ্র। আর এইটা হবে হচ্ছে একটা পরিবৃত্ত। পরের কনসেপ্টটা হচ্ছে অন্তকেন্দ্র। আমরা পরিবৃত্ত শিখলাম এমন একটা বৃত্ত যেটা পরিধি, তার উপরে ত্রিভুজের তিনটা বিন্দুই থাকবে। আর অন্তকেন্দ্র হচ্ছে এমন একটা বৃত্ত কেন্দ্র যেই বৃত্তটা একটা ত্রিভুজের ভিতরে থাকে, অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত যদি হয় এটা, তাহলে আমার অন্তকেন্দ্র হবে এই বিন্দুটা। অর্থাৎ অন্তস্থ বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে আমার অন্তকেন্দ্র। এখন একটা ত্রিভুজের দুইটা বাহুকে আমি যদি বাইরে বাড়াই দেই, তাহলে আমি দুইটা বহিস্থ কোণ পাচ্ছি। তাহলে এই একটা বহিস্থ বাহু এবং আরো একটা বহিস্থ বাহু, এই দুইটা বহিস্থ বাহু এবং একটা অন্তস্থ বাহু বা একটা ত্রিভুজের বাহুর সাথে যেই বৃত্তটা আমরা পাই সেটা হচ্ছে একটা ত্রিভুজের বহিবৃত্ত, অর্থাৎ এটা হচ্ছে ওই ত্রিভুজটার বহিবৃত্ত। আর এই বহিবৃত্তের যে কেন্দ্র সেটাই হচ্ছে আমার বহিকেন্দ্র। এবার আসি আজকের শেষ কনসেপ্ট, লম্বকেন্দ্র। ধরা যাক আমি একটা বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলাম। ধরা যাক আমি এ বিন্দুটাকে চুজ করলাম
তাহলে এ বিন্দুর বিপরীত বাহুর উপর আমি একটা লম্ব টানলাম এডি। একইভাবে আমি নেক্সট চুজ করলাম হচ্ছে বি বিন্দু, এই বি বিন্দুর বিপরীত বাহুর উপর লম্ব টানলাম আমি হচ্ছে বি। তাহলে আমি যে একটা ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দুটা হচ্ছে আমার লম্ব কেন্দ্র, এবং এই লম্ব কেন্দ্র দিয়ে আমি যদি সি থেকে একটা লম্ব টানি তাহলে সেও এই পয়েন্ট দিয়েই গিয়ে এই বাহুটাকে ছেদ করবে। এবং এই তিনটাই কিন্তু আমার এখানে লম্ব, কারণ আমরা এখানে লম্বটা ভেবেই এঁকেছি। আশা করি আমি ত্রিভুজের যেই কনসেপ্টগুলোকে কভার করেছি আপনারা খুব ভালোভাবেই সেই কনসেপ্টগুলো বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমি এখানেই ইতি ঘোষণা করছি। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।